ভীষণ চিন্তার ভাঁজ। এখন এই আরশাদ হাসানটা আবার কে? অভিনেতা নাকি? আর আমি তাকে চিনে করবোটাই বা কি? সে তো আর আমার চেনা জানা কেউ না যে তাকে আমায় চিনতেই হবে। এই রূপনা কি সব আজীব কথাবার্তা বকে মাঝে মধ্যে, সব পদ্মর মাথার উপর দিয়ে যায়। রূপা হতাশ চোখে বন্ধুর দিকে তাকিয়ে বলে, তুই সত্যি একটা সন্ন্যাসিনী পদ্ম। দুনিয়ায় এত কিছু ঘটে আর তুই বইয়ের পাতার বাইরে কিছু দেখিসই না। তাতে কি হয়েছে? সবাই তো আর তোর মতো সিনেমার পোকা না। তাছাড়া সিনেমা না দেখলেই বা কি? আজকাল সিনেমা তো দেখার মতো কিছুই নেই। যা দেখে আমরা কিছু শিখব। মাহাত ভাই এসব কুখাদ্য গিলতে সর্বদা নিষেধ করে। তোর না এই দুনিয়ায় থাকার যোগ্যতা নেই, বুঝলি? এক কাজ কর, মরে যা তুই। প্রচণ্ড বিরক্ত ভেসে উঠল পদ্মর চাঁদের মতো মুখে। আজ এমনি ক্লাস করতে ভালো লাগছে না। মনটার বুঝি মন খারাপ। জ্বর হলো নাকি? মাহাত ভাই বলে আমাদের মনেরও নাকি জ্বর ওঠে, একটা বিশেষ জ্বর। তবে এই জ্বরের ঔষধ নাকি সবার কাছে থাকে না, কিছু বিশেষ বিশেষ মানুষের কাছে ধার্য থাকে। আচ্ছা, আমার মনের জ্বর ভালো করার মানুষ কোথায় পাবো? পদ্ম যখন নিজের এমন আকাশ পাতাল ভাবনায় ব্যস্ত ছিল, তখনই পাশে বসা ওর সৈরূপ ওকে বেহুদা কথার খোঁচা লাগে। আমি কেন মরবো? মরুক আমার দুশ্মন। আর কেমন বান্ধবী তুই? সামান্য একটা আরশাদ ফিরশাদের জন্য আমায় আমায় মরতে বলিস? তোর ভেতর দেখে আমার জন্য একটু দয়া মায়া নেই? তুই সুপারস্টার আরশাদকে চিনিস না, আবার আমার সাথে তর্ক করছিস? আরে আমি তো তবু তোকে মরে যাওয়ার কথা বলছি। তার ফ্যানরা শুনতে পেলে তোকে ধরে পিটাবে। কেন পেটাবে? আমি কি করেছি? পদ্ম ভীষণ অবাক হয়ে রূপার মুখের দিকে তাকায়। আর দাঁড়া 1 মিনিট। তোর এই সুপারস্টার কি সেই লোকটা না, যে কয়েকদিন আগেই অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে? আর এর আগেও শুনেছিলাম নাকি একবার বিষ খেয়ে মরার চেষ্টা করেছিল। রূপা উত্তেজনায় মাথা নাড়ল। হ্যাঁ রে, সেই তো আরশাদ, সুপারস্টার আরশাদ হাসান, মাই হার্ট, মাই লাভ। উফ, একবার যদি তাকে সামনে পেতাম। পদ্ম নির্লিপ্তভাবে বলল, কি করতি? নিশ্চয়ই ওয়াশরুম পরিষ্কার করতি। তোর ওয়াশরুম কি নোংরা থাকে রে রূপা? আমার তো দেখেই ওয়াক ওয়াক। রূপা হাঁ করে পদ্মর দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে একদমই বলে উঠল, তুই কি আসলেই মানুষ নাকি কোনো ভিন গ্রহের প্রাণী? সুপারস্টার আরশাদ হাসানকে সামনে পেলে আমি ওয়াশরুম পরিষ্কার করব? ধুর, এমন পাপ কথা আর বলিস না। আমি তো ওয়াশরুমের কথা বলেছি। তুই তো দেখি ওই ব্যাটাকে নিয়ে সরাসরি বাথরুমে চলে গেলি। আচ্ছা, কেস কি? বস। তুই দেখি ওই বিখ্যাত পাবলিকের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। দেখ, তার প্রেমে পড়া খুব রিস্ক, বুঝলি? তোকে ধরে যদি বিষ খাইয়ে দেয় তখন আমার কি হবে সই? তোর মতো অন্য কেউ আমাকে এতটা সহ্য করবে না। তাছাড়া তোর হিরো একটা সাংঘাতিক পাবলিক। অন স্ক্রিনে নাটক করতে করতে ব্যাটার বাস্তবেও নাটকের শেষ নেই এখন। যখন তখন ব্যাটা পোল্টি মারবে নিশ্চিত। এমন করে বলছিস কেন? বেচারা সেই সময় কিছুটা বাধ্য ছিল। কিসের মধ্যে? কেউ টাকা ধার পেতো বুঝি? আরে সে একজন ফিল্ম স্টার, তাকে সেদে এসে মানুষ টাকা দিয়েও পায় না। আর তুই বলছিস ধারের কথা? তাহলে আসল দাবিটা কি? তার গার্লফ্রেন্ড পালিয়ে গেছে, তাও তার কোন ঘনিষ্ঠ আঙ্কেলের সাথে। ব্যাপারটা বুঝেছিস? এটা তো ভালো খবর, খুশিতে নাচার কথা। তাহলে বিষ খেলো কেন? সে একজন পাবলিক ফিগার, মান সম্মান বলতে কিছু তো আছে। জানিস এই নিয়ে কত ট্রল হয়েছে? মান সম্মান গেছে সত্য, কিন্তু দেখতে গেলে জীবনটা নষ্ট হতে হতে তো বেঁচে গেছে। তুই ভাব, এমন একটা নষ্ট মেয়ের সাথে বিয়ে হলে কি কখনো সুখে হতে পারতো? তখন মান সম্মানের কচুরি পানা হয়ে যেত না। বরং বিয়ের আগে সত্য প্রকাশ পেয়ে আপদ থেকে বিপদমুক্ত হয়েছে। তুই ঠিক বলছিস, কিন্তু কি আর বলবো, বেচারার মনটা বড্ড নরম, ঠিক আমার মতো। আপনজনদের আঘাত সহ্য করতে পারে না, তাই হঠকারিতে এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল, তাও বছরখানেক আগে। আর তুই এখনো তার অতীতে এসে লেজ ধরে ঝুলে আছিস? রিজন টিজন কিছু না, ওই বেটা একটা মানসিক রোগী। দেখিস না কয়েকদিন আগে একটা মিডিয়াকে কিভাবে সবার সামনে পেটালো? স্বাভাবিক মানুষ এমন করতে পারে? বল। তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝলি? এত বড় একজন পাবলিক ফিগারের নামে তুই কি যাতা বলছিস কখন ধরে?
আমি তো পদ্মকে থামিয়ে দিল রূপ। আর বলতে হবে না বোন, বাকিটা আমি বুঝে নিব। শোন, আজ চল না আমার সাথে একটু ধানমন্ডি। ধানমন্ডি? এত দূরে আমরা দুটো বাচ্চা মেয়ে গিয়ে কি করব? কেউ যদি আমাদের ধরে নিয়ে যায় বা কিডন্যাপ করে তখন কি হবে? তুই তো ছাড়া পেয়ে যাবি রূপ, তোর 14 গোষ্ঠী পুলিশের আছে, কিন্তু বাস তো আমি খাবো। ওরা আমার চোখ কান লিভার সব যদি বেচে দেয়, মাহাত ভাই বলে হাত পা ভেঙে নাকি রাস্তায় বসিয়ে দেয় ভিক্ষা চাইতে। আমায় কি ভিক্ষুকের বেশে মানাবে বল? পদ্ম, বেশি বকিস তুই। এমন কিছু হবে না, তুই চলবি আজ আমার সাথে, ব্যাস। আর কিছু শুনতে চাই না। আসিফ আসবে আজ, ওর সাথে দেখা করতে যাব, তুইও চলবি আমার সাথে। তুই ক্রাইম করছিস বুঝলাম, কিন্তু আমি তোর কোনো ক্রাইমের পার্টনার হতে রাজি না। আমি বড্ড ভালো মেয়ে। তুই না আমার বান্ধবী, আমার সই, আমাকে না বলতে পারলি? আসিফ সেই সিলেট থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য, আবার আজ চলেও যাবে। আমার বাড়ি থেকে পারমিশন নিয়ে একা বের হবার। মাকে বলেছি পদ্মর সাথে যাব, তাই রাজি হয়েছে। কিন্তু তুই কি আমার পদ্ম চেয়ে আমার কথা শুনবি? তুই তো তোর মাহাত ভাইয়ের কেবল। মাহাত ভাই বললে ঠিকই এখন নাচতে নাচতে চলে যেতি বনে। নদীতে ঝাঁপ দিতে বললে চিন্তা না করে তাও করতি। শুধু আমার বেলায় তোর যত ন্যাকামি। দেখ, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। আমার মনটা এমনিই নরম, কারো কষ্ট দেখতে পারি না। ঠিক আছে, চলিস। আমি বাহির থেকে ফোন করে মাহাত ভাইকে জানিয়ে দিব। রূপ খুশিতে গদগদ হয়ে উঠে পাশ থেকে বান্ধবীকে জড়িয়ে ধরে, কাঁধে মুখ রেখে কৌতূহলে একটা প্রশ্ন ছুড়ে মারে পদ্মকে। আচ্ছা পদ্ম, তোর কি প্রেম করতে মন চায় না? প্রেম আর আমি, মাহাত ভাই তুলে আছাড় মারবে জানতে পারলে। সে বলে আমি নাকি বাচ্চা, আর বাচ্চাদের মুখে এসব কথা মানায় না। ন্যাকা, ক্লাস 9-এ পড়িস তুই, কয়েকদিন পর 10-এ উঠবি। আমাদের বয়সে মেয়েদের বিয়ে শাদী হয়ে বাচ্চাও হয়ে যায়, আর উনি নাকি এখনো বাচ্চা। একবার প্রেম করে যে বাঁশখানি খেয়েছি, শেষ পরেও তোর মনে আবার প্রেম জাগে কিভাবে? তাছাড়া এসব প্রেমে আমি একদম বিশ্বাসী না। এর চক্করে মানুষ কেমন বদলে যায় দেখিস না? এই যেমন আগে তুই কত ভালো ছিলিস, আর এখন এই প্রেমের চক্করে পড়ে কোষ্ঠকাঠিন্য রোগীর মতো হয়ে যাচ্ছিস দিনকে দিন। ফুস করে শ্বাস ফেলে বলে ওঠে পদ্ম। ওসব কেবল মুখের বাতেলা, বুঝলি? যখন তুই নিজেও প্রেমে পড়বি তখন বুঝবি প্রেম কি জিনিস। চাইলেও এর ছোবল থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বরং প্রেমের মরণে বিষ খেতেও রাজি হবি। রূপের কথাগুলো মাছির মতো উড়িয়ে দিয়ে বলে পদ্ম। ওসব পাবলিকের ফ্যান্টাসি। চরিত্রের প্রেমে পড়ে কোনো চরিত্রকে নিজের মতো ভেবে নেওয়া বন্ধ কর। মাহাত ভাই বলে প্রেম হচ্ছে হাওয়াই মিঠাইয়ের মতো, যাকে দেখা তো যায় কিন্তু মুখ দিলে গায়েব হয়ে যায়। এরপর চাইলেও তাকে না ধরা যায়, না আর পাওয়া যায়। ম্যালেরিয়া রোগ থেকে বাঁচা গেলেও প্রেম রোগের কোনো অ্যান্টিবায়োটিক নেই। তাই তো এসব থেকে দূরে দূরে থাকা শ্রেয়। তোর মাহাত ভাই আসলেই একটা পাগল। খবরদার, মাহাত ভাইকে নিয়ে একদম আজে বাজে কিছু বলবি না। আচ্ছা বলবো না, একটা কথা জিজ্ঞেস করলে সত্য করে উত্তর দিবি তো? কি? পদ্ম আনমনে হয়ে জিজ্ঞেস করলো। মাহাত ভাইকে তুই ভালোবাসিস? বাসি তো, অনেক ভালোবাসি। চওড়া হাসি পদ্মর ফোটে। চকলেট পেলে যেমন হাসি খেলে যায় একটি বাচ্চার ঠোঁটে, ঠিক তেমনই। আরে পাগলি, এটা সেই ভালোবাসা না। ভালোবাসারও কি আলাদা সংজ্ঞা আছে? পদ্ম বিভ্রম নয়নে জিজ্ঞেস করলো। আছে তো, যেমন বাবা মেয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, শিক্ষক ছাত্র বা ছাত্রীর ভালোবাসা, এসব হলো স্নেহের ভালোবাসা। কিন্তু পৃথিবীতে এর চেয়েও ঊর্ধ্বে আরও একটা ভালোবাসা আছে, যা একজন নর বা নারীর মধ্যে হয়ে থাকে। নরনারীর মধ্যে আলাদা করে একটা ভালোবাসা হয়, তাই বুঝি। সেটা আবার কি? স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেছিস কখনো? স্বামী তার স্ত্রীকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসা সম্পূর্ণ আলাদা। সেটা কেবল একজন নর আর নারীর মধ্যে হয়ে থাকে। আলাদা অনুভূতি, আলাদা ছোঁয়া, আর সম্পূর্ণ আলাদা একটা জগৎ। কয়েক মাস আগে তুই বলেছিলি না, ছেলেটা মেয়েটার ঠোঁট নিয়ে কি যেন করছে, আরে ওরা একে অপরকে চুমু দিচ্ছিল, আর তুই পাগলি কি উল্টোপাল্টা ভেবে নিলি। সে এভাবে চুমু দেয় কেউ? ঘৃণা লাগে না?
না রে পাগলি, লাগে না। একবার প্রেমে পড়ে তো দেখ, তখন এর চেয়েও কত কিছু হবে। তখন ঘৃণা করবে না, ভালো লাগবে। আচ্ছা, এক কাজ কর, এই শুক্রবার তুই আমাদের বাড়ি আসিস, আমি তোকে ওই টাইপের কিছু ছবি দেখাবো। কোন টাইপের? আরে ওই টাইপের গাধি, যেখানে স্বামী স্ত্রীর মতো ভালোবাসা হয়। চুপ থাক তুই, আমি এসব পচা কথা আর শুনবো না। মাহাত ভাই জানতে পারলে বকবে। আসছে আমার মাহাত ভাইয়ের চামচা। রূপা ভ্রুচিয়ে বলল, এভাবেই থাকলে তুই কখনো বড় হবি না রে পদ্ম। সারা জীবন মাহাত ভাইয়ের বাচ্চা হয়েই থাকবি, কারোর বউ হওয়ার স্বপ্ন ভুলে যা। তারপর একটু থেমে নাটকীয়ভাবে বলল, বাসর ঘরেও তুই কোলে বসে থাকবি, আর মাহাত ভাই ভাববে এই বাচ্চাটার সঙ্গে আমি কি করব যদি ব্যথা পেয়ে কেঁদে ফেলে। এদিকে পদ্ম হতবাক, কিন্তু রূপা থামল না। ইতিহাসে তোদের নিয়ে সিনেমা বানানো হবে, নাম দেওয়া হবে বউ যখন বাচ্চা। বউ? কার বউ? পদ্ম চোখ বড় বড় করে তাকালো। মাহাত ভাইয়ের? আমি? বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গেল, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যর কথা শুনল। অবাক হচ্ছিস কেন? ভুল কিছু বলেছি? সারাদিন মাহাত ভাই করে চেঁচাতে পারো, মাহাত ভাইয়ের কোলে গিয়ে বসতে পারো, তার বুকের উপর মাথা দিয়ে ঘুমাতে পারো, তার দেওয়া অন্তর্বাস আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়াতে পারো, যখন তখন অধিকার দেখিয়ে তাকে জড়িয়ে ধরতে পারো, তার রুমে গিয়ে ডেরা বসাতে পারো, আর কেউ তোমাকে তার বউ বললেই দোষ? আরে অন্ধ চোখ বন্ধ করে বলবে তোদের সম্পর্কটা আসলে কি? কখনো কোনো ভাই বোনের সম্পর্ক এমন দেখেছিস? অন্য কেউ বাদ দে, আকাশও তো তোর কাজিন হয়। কোথায়? তুই কখনো আকাশ ভাইয়ের কোলে গিয়ে বসেছিস? তার কাছে কখনো কোনো কিছু আবদার করে চেয়েছিস? তার রুমে গিয়ে পড়তে পড়তে ঘুমিয়েছিস? এত সবের পর যদি তুই বলিস মাহাত ভাই কেবল তোর একজন কাজিন বা ভাই, তাহলে লোকে তোকে খারাপ ভাষায় একটা গালি দিবে রে পদ্ম। আমার কি মনে হয় জানিস, হয়তো এসব কারণেই আলো আপুর সাথে মাহাত ভাইয়ের বিয়েটা ভেঙে গিয়েছে। সহসা পদ্মর মুখে আর কোনো কথা জুটল না। আসলে প্রেম, ভালোবাসা, বিয়ে, এই শব্দগুলো ওর জন্য ভীষণ জটিল, যার তাৎপর্য পদ্ম আজও ভালো করে অনুধাবন করতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে ওর কাছে ছোটবেলায় সেই পুতুল খেলার মতোই অনেকটা। এর বাইরে ওর কিছু আর জানা নেই। তাই আজ হঠাৎ রূপের এতগুলো কথা হজম করতে যেন খুব বেশি সমস্যায় ভুগতে হচ্ছে ওকে। তোর বাবা যদি জানতে পারে তুই কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছিস, তাহলে কি হবে ভেবেছিস? রূপের মুখে একরাশ বিরক্ত ছেয়ে গেল। এখন এসব কথা না বললে কি হতো না? কেন শুধু শুধু মেয়েটা নিজেও টেনশন নিচ্ছে আর বিনা কারণে রূপের প্রেশারও বাড়াচ্ছে? বাবা জানতে পারলে না হয় তখন দেখা যাবে, কিন্তু এখন এত চিন্তা করে লাভটা কি? তাছাড়া বাহানার কি অভাব আছে রূপের কাছে? বলে দিবে পদ্মর কিছু পার্সোনাল জিনিস কিনতে এসেছিল ওরা। বাবা জানে পদ্মর বাবা মানে মেয়েটা এতিম, মামা বাড়ি থাকে, তাই পদ্মর বাহানা দিলে সন্দেহের কোনো অবকাশ থাকবে না বাবার মনে। পুলিশ বাবার মেয়েও এতটুকু যদি সামলাতে না পারে, তাহলে কিসের দাম রইল? পার্সোনাল বলতে তুই এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছি? আমার তো পার্সোনাল বলতে কিছু নেই, তাছাড়া সব কেনাই আছে। মাহাত ভাই শেষ হওয়ার আগেই সব এনে দেয়, চাইতেও হয় না। তাহলে এখন আবার কি আমি কিনবো? তুই আজব প্রকৃতির মেয়ে, বুঝলি? তোকে বোঝানো আর গাধার গলায় মালা চড়ানো এক কথা। আরে ভাই, বাবা জানবে কিভাবে তোর সব কিছু আছে? তুই তো গিয়ে বলতে যাবি না, তাই না? কিন্তু মাহাত ভাই যদি জানে আমি তোর সাথে ছেলে চড়াতে যাচ্ছি, বিশ্বাস কর দোস্ত, আমাকে খুন করে গুম করে দেবে। হায় রে কপাল, আমার কপালে এমন একটা মাহাত ভাই জুটলো না কেন বলতো? আমি কি পাপ করেছি? তোর মতো এমন কেয়ার করা একটা পার্টনার থাকলে আমার জীবনটা এমনি ধন্য হয়ে যেত। আর কিছু চাওয়ার থাকতো না উপরওয়ালার কাছে। সারাদিন তার গলায় ঝুলে পড়ে থাকতাম, কোল থেকে নিচে নামতাম না। তাছাড়া তোর ভাইটা যে পরিমাণ হট, আমার দেখলেই ওনার প্রেমে পড়ে যেতে মন চায়। কি এক গম্ভীর পার্সোনালিটি মাইরি। জানিস, ওনার এই গাম্ভীর্য স্বভাবই মেয়েদের আকর্ষণ করে ওনার প্রতি। আর তুই এত সামনে থেকে ওনার উপর আকর্ষণ হলি না। তুই মেয়ে নাকি রোবট? তোর মধ্যে কি কোনো অনুভূতি হয় না? তুই যদি তোদের এজ ডিফারেন্ট নিয়ে ভাবিস, তাহলে বলবো মনের সঙ্গী হলে বয়স কোনো বাধা মানে না, বুঝলি? ফালতু কথা বলবি না। বলছি না আমার আর মাহাত ভাইয়ের মাঝে তেমন কোনো কিছু নেই? তাহলে কি আছে খুলে বল। কি থাকবে? কিছুই নেই, সত্যি। ঠিক আছে, কিছু নেই তো মেনে নেব, তবে এক শর্তে। কি শর্ত শুনি?
একটা টাস্ক তোকে পূরণ করতে হবে। যদি ঠিকঠাকভাবে করতে পারিস তাহলে মনে করব তোরা ইউনিক প্রোডাক্ট, তোদের সম্পর্কটাও ইউনিক। কিন্তু সৎ মনে পরীক্ষা দিতে হবে, কোনো প্রকার ভুংভাং করা চলবে না। করবি তো? অবশ্যই করব। বল কি করতে হবে? তোর ডাউটে ফুল স্টপ মারার জন্য আমি সব কিছু করতে পারবো। এখন নয় সোনা, পরে বলছি। আজ আমার আসিফের সাথে প্রথম ডেট। ছেলেটা আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে একবার দেখা করার জন্য ওর সাথে। আমার চাঁদের মতো বদনখানি দেখতে পেলে নিজেকে ধন্য মনে করবে নাকি ও? তাহলে বল, কারোর উপকার করা থেকে নিজেকে কিভাবে বিরত রাখি? তাই আজ আর অন্য কোনো ঝামেলা নয়, মিশন আসিফ আজ। তাহলে সেখানে আমার কি কাজ? তোরা তো গল্প করবি, আমি কি করব? আসিফকে তো ঠিক মতো চিনিও না, আমাকে কি মাছি তাড়ানোর জন্য অপশনাল হিসেবে নিচ্ছিস? মনে কর তাই। তাছাড়া এমনও হতে পারে সেখানে গিয়ে তুই চাইলে পাইয়া যাইতেও পারিস তোর নয়নের চাঁদ। দুই বান্ধবী নিজেদের মধ্যে বকবক করতে করতেই সময় মতো নিজেদের গন্তব্যে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে তারা ক্যাফে হাউসের ভিতরে প্রবেশ করলো। একটা বড় টেবিলে গিয়ে বসে প্রথমেই সেলফি নেওয়া স্টার্ট করে দেয় ওরা। পাশেই যে ওয়েটার দাঁড়িয়ে স্কুল ড্রেস পরা এই দুই তরুণীদের দিকে তার কোনো একটা বিশেষ দৃষ্টিপাত নেই সেটা বুঝতেই পারছে। বেচারা নিজেও কিছু বলতে পারছে না, চাকরির দায়বদ্ধতায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেবল। নিজেদের সেলফি নেওয়া শেষ হলেই কিছুক্ষণ টিকটক ভিডিও করে নেয় রূপ। তবে এসবে আবার আমাদের পদ্মরানীর কোনো আগ্রহ নেই। বিচারি এই আধুনিক যুগে থেকেও একটা টিকটক অ্যাকাউন্ট পর্যন্ত নেই। ব্যাপারটা রূপের কাছে হাস্যকর লাগলেও পদ্ম সে বিষয়ে তেমন মাথা ঘামায় না, কারণ ওর মাহাত ভাই ওকে না করেছে, আর মাহাত ভাই যেটা না করেছে সেটা করা মানে ওর কাছে মহাপাপ। টিকটক সম্পর্কে মাহাত এক অদ্ভুত যুক্তির ধারণা পদ্মকে বলেছে, তা হলো টিকটক না কি টিকটিকির জাত থেকে এসেছে, তাই টিকটক করা সকল জাতি টিকটিকির বংশধর। টিকটিকি থেকে যেমন এক ধরনের বিষ নিঃসর্গ হয় যেগুলো মানুষের জন্য খুব ক্ষতিকর, তেমনি এই টিকটকও সর্বসাধারণকে ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলে আগুনকে প্রজ্বলিত করার জন্য এই প্রাণীটি আগুনে ফুৎ দিয়েছিল। তাছাড়া এর লেজের ক্ষতিকর মাদকতা রয়েছে। আর আজকাল এই টিকটকও পাপকে প্রজ্বলিত করার জন্য আগুনের মতোই কাজ করছে। টিকটিকির লেজের মতো এর মাদকতার যুব সমাজে দিন দিন ধধপতন হতে সময় নিচ্ছে না। তাই এই টিকটিকি আর টিকটকের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় জাতি ভয়ঙ্কর। আর মাহাত চায় না ওর পদ্ম এমন কোনো ভয়ঙ্কর কিছুর শিকার হোক। মাহাদের কথা পদ্ম অক্ষরে অক্ষরে পালন করেছে, ভুলেও আজ পর্যন্ত একটা টিকটক ভিডিও করা তো দূরেই থাক, দেখা থেকেও নিজেকে বিরত রেখেছে। হঠাৎ কারোর কণ্ঠে ওর ধ্যানের বিচ্ছেদ ঘটে। সামনে দৃষ্টি পড়তে দেখে দুজন ছেলে দাঁড়িয়ে আছে ওদের অতি সম্মুখে। প্রথমজনকে পদ্ম জট করেই চিনে ফেলেছে, এটা আসিফ। কিন্তু দ্বিতীয়জনকে ভ্রুকুচকে তাকিয়ে ভাবছে, তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া করে না জানায়। নিরুৎসাহিত চিত্তে পদ্ম বসে রয় নিজ আসনে। ওর ভাবনার মাঝেই আসিফ নিজের সাথে জনকে পরিচয় করিয়ে দেয় রূপ আর পদ্মর সাথে। ছেলেটাও হ্যালো বলল রূপ আর পদ্মকে, তবে তাদের নিরুত্তেজ চাহনি কিছুটা বিভ্রান্ত করলো ছেলেটাকে। পদ্ম বিরক্তে কিছুটা মুখ বাঁকায়, কারণ রূপের মতো আসিফও সাথে একটা হাড্ডি নিয়ে এসেছে বলে। বোঝে না এই রোমিও জুলিয়েটের মাঝে ওদের কি কাজ। পরিচয় পর্ব শেষ, ওরা কোথায় মশগুল হয়ে পড়ে। ওরা বলতে রূপ আর আসিফ। পদ্ম বলার মতো কিছু নেই, তাই ঘাড় ঘুরিয়ে একবার একপাশে আশেপাশে দেখছে, ওর ভালো লাগছে না। সামনে আসিফের সাথে বসা বাবলু ব্যাবলার মতো তাকিয়ে আছে পদ্মর দিকে। পদ্ম গা জ্বলে যাচ্ছে তা দেখে কষে একটা দিতে পারলে হয়তো মনটা শান্ত হতো। নিজের ধ্যান অন্য কোথাও দিতে কাজ ঘেরা দেয়ালের দিকে তাকালে ক্যাফের বাইরে দৃশ্যপাত স্পষ্ট হয়। ক্যাফেটা নতুন হয়েছে, ডেকোরেশনটাও চমৎকার। ক্যাফের ঠিক অপোজিটেই একটা বড় লেক আছে। আজ ওখানে কিছু মানুষের ভিড় চোখে পড়ার মতো। গুঞ্জনে শোনা যাচ্ছে ওখানে কোনো অ্যাড ফিল্মের শুটিং চলছে। হঠাৎ পদ্মর কোমরের খাঁচে কনুই দিয়ে একটা ঠেলা মারল রূপ। বিরক্তে মুখ কুঁচকে আসলো পদ্মর। মুখ ঘুরিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? টয়লেট পেয়েছে? চাপ কি বেশি? পাইনি, তবে এখন হয়তো পাবে, তবে নিচে দিয়ে নয়, মনে হয় এবার উপর দিয়ে বের হবে। রূপের হেয়ালি কথায় আগাচড়া কিছুই বুঝলো না পদ্ম, তাই কিছুটা আবুলের মতো তাকিয়ে রইল বান্ধবীর দিকে। রূপ ইশারা করলো সামনে তাকাতে। বাধ্য মেয়ের মতো পদ্মর সামনে যা দেখতে পেল তা তার চোখ চড়ক গাছ।
ওর ভাবনার মাঝে হয়তো ওয়েটার এসে টেবিল ভরে খাবার দিয়ে গেছে, আর সেই খাবার বিসমিল্লা বলে বাবলু নামের ছেলেটা মুখ পুড়ে খাচ্ছে। দ্বন্দ্ব পেশনের সময়গুলো দেওয়া হচ্ছে না খাবারটিতে, সাথেই আবার ডেজার্ট হিসেবে রসগোল্লাও অর্ডার করেছে। ওয়েটার এসে দেওয়ার সাথে সাথেই একটার পর একটা করে পুরো 20টা রসগোল্লা গিলল বাবলু। পদ্মরও প্রমোদ গুনল মনে মনে, একটা মানুষ নাকি খাদক এটা। ওরা কখনো কেউ খাবারে এতটুকু হাতও লাগায়নি।